আজ আমার গল্পের লেখক হলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প উল্কা। আজ থাকলেও তৃতীয় পর্ব। মধ্য কলিকাতার ফিরিঙ্গি পাড়ার একটি হোটেলটির নাম দ্য মিডনাইট হোটেল। মধ্যরাত্রিতেই হোটেলটিতে কত জনসমাগম। এখানে যাদের আনাগোনা রাত্রিচরের দল, তারা রাত জাগা অফিসারের দল। হোটেলের ম্যানেজার একজন বর্মী, নাম তুপে। লোকটা দেখতে বেঁটে মোটা, খুদে খুদে গোল গোল চক্ষু দুটি দেখলেই বোঝা যায় লোকটা শুধু ধূর্ত ও শয়তানি নয়, ভয়ঙ্কর প্রকৃতির। সময়টা মধ্যরাত্রি। হোটেলটি সর্বসমেত 3 তলা। একতলাতেই রেস্তোরাঁ ও নাচের আসর, দোতলায় গোপনে বসে জুয়ার আসর এবং 3 তলায় থাকে হোটেলের ম্যানেজার তুপে, নর্তকী বার্মিজ মেয়ে মাফিন এবং হোটেলের অফিস। নিচের হলঘরে ডায়াসে নৃত্য পটিয়েছি মাফিন লীলায়িত ভঙ্গিতে নৃত্যরতা। সত্য কথা বলতে কি, এই হোটেলের অন্যতম ও প্রধান আকর্ষণই হচ্ছে বার্মিজ নর্তকী মাফিন। রেস্তোরাঁয় বহু লোক সমাগম হয়েছে। টেবিলে টেবিলে তারা নানাবিধ পানীয়ের সঙ্গে নর্তকীর নৃত্য ভঙ্গিমা উপভোগ করছে। ইংরেজি সুরে অর্কেস্ট্রা বাজছে। 3 তলার অফিস ঘরে সুবেশধারী সুবীর ও তার অন্তরঙ্গ বন্ধু গণেন বোস নিম্ন স্বরে কি কথাবার্তা বলছে। গণেন বোস লোকটা দেখতে যেমন ঢেঙা তেমনি বলিষ্ঠ আকৃতির। গণেনের পরিধানেও দামি স্যুট, মুখে পাইপ। সুবীরের হাতে একটা 777-এর টিন, মুখে একটা জ্বলন্ত সিগারেট। ম্যানেজার তুপে একজন চীনাম্যানকে সঙ্গে নিয়ে কক্ষে এসে প্রবেশ করল। সুবীর ও গণেন দুজনের দিকে তাকালো। তুপে সুবীরকে সম্বোধন করে বললে, গুড ইভিনিং মিস্টার ঘোষ। এরই নাম লিংফু। এর কথাই তোমাকে সেদিন আমি বলেছিলাম। লিংফু প্রোপাইটার অব দিস হোটেল, মিস্টার ঘোষ। লিংফু সুবীরের দিকে তাকিয়ে ভাঙা ভাঙা ইংরেজিতে বললে, গুড ইভিনিং। গুড ইভিনিং। তুপের দিকে ফিরে সুবীর প্রশ্ন করে, হোয়াইট ডাস্ট এনেছো? ইয়েস। কতটা? লিংফু, মিস্টার ঘোষকে দেখাও প্যাকেটটা। পকেট থেকে লিংফু একটা চৌকো প্যাকেট বের করলো এবং বললে, 2 পাউন্ড। সুবীর বললে, তুপে, পে হিম দ্য কস্ট। তুপে এ নিয়ে বলে, একটু বেশি চাচ্ছে মিস্টার ঘোষ। কত? 1100। 1100। 1100? তাই দাও, কিন্তু বলে দাও এত দাম হলে ভবিষ্যতে আর তার কাছ থেকে আমরা মাল নেব না। তুপে লিংফুকে তাই বলে। লিংফুর হলুদ রঙের চ্যাপটা মুখে কিন্তু কোনো পরিবর্তন হয় বলে মনে হয় না। তুপে পকেট হতে নগদ নোটে 1100 টাকা বের করে এক এক করে গুনে লিংফুর হাতে দিতেই লিংফু প্যাকেটটা তুপের হাতে দিয়ে দিল। সুবীর একবার নিজে প্যাকেটটা খুলে দেখে নিয়ে সেটা তুপের হাতে তুলে দিয়ে বললে, ওকে 2 নং প্যাসেজ দিয়ে বের করে দিয়ে এসো তুপে। তুপে লিংফুকে নিয়ে ঘর হতে বের হয়ে গেল। হঠাৎ এমন সময় কতকটা যেন দ্রুত পদেই হোটেলের সুন্দরী বর্মী নর্তকী মাফিন নৃত্যের সাজসজ্জাতেই কক্ষের মধ্যে এসে প্রবেশ করল। এই যে সুবীরবাবু, গণেনবাবু, তোমরা এখানেই আছো। সেই কালো চশমাধারী লম্বা লোকটা আজ আবার নিচের রেস্তোরাঁয় এসেছে। সঙ্গে আরো 2 জন সঙ্গী আছে বলে মনে হলো। সুবীর প্রশ্ন করে, কে হে গণেন লোকটা? মাফিনের কথায় গণেন যেন বিশেষই একটু ব্যস্ত হয়ে ওঠে বলে মনে হয়, এবং সুবীরের কথার কোনো জবাব না দিয়ে সে তাড়াতাড়ি সুবীরের দিকে তাকিয়ে বলে, এক্সকিউজ মি সুবীর, আমি এখনই আসছি। বলতে বলতেই গণেন বের হয়ে গেল ঘর থেকে। ঘরের মধ্যে একা সুবীর, মাফিন। সুবীর কৌটো থেকে একটা সিগারেট বের করে তাতে অগ্নিসংযোগ করবার চেষ্টা করছিল। মাফিন এগিয়ে এসে সুবীরের হাত থেকে
দিয়াশলাইটা টেনে নিয়ে একটা কাঠি ধরিয়ে ওর সিগারেটে আগুন ধরিয়ে দিতে দিতে ডাকল, তোমার সঙ্গে একটা কথা ছিল সুবীরবাবু। আমার সঙ্গে? সুবীর একগাল ধোয়া নিয়ে রিং করতে করতে মাফিনের মুখের দিকে তাকালো। হ্যাঁ, আমার ঘরে যদি একটু এসো। চলো। দুজন ঘর থেকে বের হয়ে পাশের ঘরে গিয়ে প্রবেশ করলো। মাফিনের নিজস্ব কক্ষ এটা। অত্যন্ত পরিপাটি করে সাজানো গোছানো। ঘরের মধ্যে প্রবেশ করেই মাফিন ঘরের দরজাটা বন্ধ করতে করতে বলে, বসো সুবীরবাবু। সুবীর যেন একটু বিস্মিত হয়ে মাফিনের দিকে তাকিয়ে বলে, ও কি, দরজা বন্ধ করছো কেন? মৃদু বিলল হাসির সঙ্গে মাফিন জবাব দেয়, কথাটা তোমারই সঙ্গে, তাই এই সময় কেউ ঘরে এসে পড়ে আমি ঠিক চাই না। কিন্তু মাফিন, এভাবে ঘর বন্ধ করে দুজনে আমরা আলাপ করলে অন্যের সন্দেহ হতে পারে। তাছাড়া ওরা ভাববেই বা কি? তাচ্ছিল্যের সহিত মাফিন জবাব দেয়, ভাবলেই বা, গায়ে তাতে তোমার নিশ্চয়ই ফোসকা পড়বে না? না, তা পড়বে না। তাছাড়া গায়ের চামড়া আবার নট সো টেন্ডার। কিন্তু ব্যাপার কি বলতো? কি এমন কথা? মাফিন বলে, তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, ওই চশমাধারী লম্বা লোকটা আজ 2 সপ্তাহ ধরে লক্ষ্য করছি প্রায় প্রতি রাত্রেই হোটেলে আসছে। হোয়াইট ডাস্ট, ব্ল্যাক পিলস বা মদ কিছুই খায় না। নিরিবিলি এক কোণে একটা টেবিল নিয়ে বসে থাকে। নাচের মধ্যে আমি লক্ষ্য করেছি লোকটার চোখে নীল কাচের চশমার আড়ালে তীব্র শিকারীর দৃষ্টি। আমার চোখকে ফাঁকি দিতে পারেনি। ইজ ইট? হ্যাঁ, আই এম শিওর হিজ আইজ আর আফটার সামথিং। তাই তোমাকে। সুবীর জবাব দেয়, তাই এ কথা গণেনকেও বলেছো? ওকে বলেন? মাফিন বলে, ও, তোমার ওই বন্ধুকে? তাও বলেছি বইকি, কিন্তু তাকেই বা বিশ্বাস কি? সুবীর যেন একটু আশ্চর্যই হয়, বলে, বলো কি মাফিন, গণেন তুপে কাউকেই তুমি বিশ্বাস করো না? না, এখানে আমি কাউকেই বিশ্বাস করি না। বিশ্বাস? নিজের পরেই আমার কোনো বিশ্বাস নেই। তা যাক, একটা কথা মনে রেখো সুবীরবাবু, অতি বড় শয়তানকেও বিশ্বাস করা যায়, কিন্তু বিশ্বাস করা যায় না চোরা কারবারের অংশীদারদের। সুবীর বলে, এই কথা বলছো কেন মাফিন? হঠাৎ মাফিন প্রশ্ন করে সুবীরকে, পরশু তোমার অফিসে গিয়েছিল সুবীরবাবু? সুবীর চমকে উঠে বলে, হ্যাঁ, কিন্তু তুমি সে কথা কি করে জানলে? মাফিন বললে, তোমার বিশ্বাসী কর্মচারী, তোমারই বেতনভোগী। সুবীর বলে, বলো কি, তুপে তুপে তোমাকে সে কথা বলেছে? কেন, আশ্চর্য লাগছে খুব কি? সুবীর আবার বলে, আফটার অল তুপে তুপে তোমাকে সে কথা বলেছে? মাফিন মৃদু হেসে বলে, বলবি বা না কেন, সে যে আমায় ভালোবাসে। তাই বলছিলাম সুবীরবাবু, এ আগুন নিয়ে খেলা, এবং আগুনের ধর্মটা ভুলে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। মাফিনের কথায় যেন সত্যি এবারে চিন্তিত হয়ে ওঠে। তুপে তুপে এসব কথা মাফিনকে বলেছে? চিন্তিত সুবীরের মুখের দিকে তাকিয়ে মাফিন আবার প্রশ্ন করে, কি ভাবছো সুবীরবাবু? সুবীর মৃদু কণ্ঠে বললে, ভাবছি, এক গলা পাঁকে নেমেছি, উঠতে চাইলে আজ আর উঠতে পারবো না। তাছাড়া উঠবো বলেও নামিনি। কিন্তু তোমার কথা যদি সত্যি হয় মাফিন, তবে বলবো তারা আজও আমায় চেনেনি। ডুবতে হয় 3 জনেই একসঙ্গে ডুববো। আমি পাকের মধ্যে তলিয়ে যাব, আর ওরা শক্ত মাটিতে দাঁড়িয়ে হাততালি দেবে, অন্তত সুবীর ঘোষ তা হতে দেবে না। মাফিন বলে, ভুল ভুল, তুপে আর তোমার ওই অন্তরঙ্গ বন্ধু গণেনবাবুকে তুমি আজও চিনতে পারোনি। সুবীরবাবু, দেখবে শেষ পর্যন্ত একটি আঁচড়ও ওদের গায়ে লাগেনি।
মাঝখান থেকে ভরাডুবি হবে তুমি। অন্ধবিশ্বাসে যাদের পরে নিজের সব কিছুর মালিক হয়েও চোখ বুজে ছেড়ে দিয়েছ, একদিন দেখবে তারাই। সুবীর এবারে মাফিনের দিকে তাকিয়ে বলে, এতদিন এসব কথা তো কখনো আমাকে তুমি বলনি মাফিন। মাফিন সুবীরের শেষের কথাটা যেন লুফে নিয়েই বলে ওঠে, তবে আজই বা কেন বলছি না? এতদিন এদিকটা এতটা প্রকট হয়ে ওঠেনি, কিন্তু গত মাসখানেক ধরে লক্ষ্য করছি বন্ধুত্বের মুখোশটাও মুখে ওদের বুঝি আর আটা থাকছে না। তাছাড়া তাছাড়া আর কি মাফিন? একটা দীর্ঘশ্বাস রোধ করে মাফিন কতকটা যেন ইতস্তত করেই বলে, না থাক। তবে হ্যাঁ, এও যেন আমি যতদিন এখানে আছি তোমার গায়ে একটি আঁচড়ও লাগতে দেব না। এমন সময় সহসা কক্ষের বন্ধ দরজার গায়ে বাইরে থেকে মৃদু করাঘাত শোনা গেল। মাফিন চকিতে প্রশ্ন করে, কে? বাইরে গণেনের চাপা ব্যাকুল কণ্ঠস্বর শোনা গেল, আমি গণেন, কুইক দরজাটা খোলো মাফিন। মাফিন দরজাটা খুলে দিতেই ব্যস্ত সমস্তে ঘরের মধ্যে প্রবেশ করে গণেন বলে, এক্সকিউজ মি সুবীর, তোমাদের নিভৃত আলাপে ইন্টারফেয়ার করতে হলো, কিন্তু ওদিকে। সুবীর উদ্বেগাকুল কণ্ঠে প্রশ্ন করে, ব্যাপার কি? গণেন বলে, গুছিয়ে বলবার সময় নেই, ব্লাড হাউন্ড ঢুকেছে। কি? পুলিশ? গণেন জবাব দেয়, শুধু পুলিশ হলে কথা ছিল, ডিটেকটিভ ইন্সপেক্টর সুব্রত রায়। সুবীর ব্যস্ত হয়ে ওঠে, সুব্রত রায়? সর্বনাশ, প্যাকেট দুটো কোথায়? আরে স্তূপে। মাফিন ব্যস্তভাবে বলে, গণেনবাবু তাহলে তোমরা এদিকটা সামলাও, আমি না হয় ততক্ষণ অতিথিকে একটা সোলো ড্যান্স দেখাইয়ে। চঞ্চল তড়িৎপদে মাফিন ঘর হতে বের হয়ে গেল। ম্যানেজার তুপের ঘর হোটেলে। তুপে তার ঘরের মধ্যে দাঁড়িয়ে হোটেলের একজন ওয়েটারের সঙ্গে কিসব কথাবার্তা বলছিল। সুবীর ও গণেন এসে হন্তদন্ত হয়ে ঘরের মধ্যে প্রবেশ করল। সুবীর ও গণেনের পদশব্দে তুপে ফিরে তাকাতেই গণেন বলে, তুপে হারিয়া, পুলিশ। পুলিশ কোথায়? নিচে। সুবীর বলে, লিকফুর কাছ থেকে যে আজ প্যাকেটটা কিনলে সেটা কোথায়? প্যাকেটটা সামনেরই টেবিলে একটা ড্রয়ারের মধ্যেই ছিল। ড্রয়ার টেনে প্যাকেটটা বের করে সুবীরের হাতে তুলে দিল তুপে। এমন সময় দোতলার সিঁড়িতে একটা জুতোর শব্দ শোনা গেল। চকিতে গণেন বাইরে দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়েই দেখল হোটেলেরই একজন সদা জাগ্রত প্রহরী মন্নু। মন্নু এসে ঘরে প্রবেশ করে। কি খবর মন্নু? গণেন প্রশ্ন করে। এক্ষুনি ম্যানেজারের নিচে যাওয়া দরকার, ব্যাপারটা ভালো বোধ হচ্ছে না আজ। দেওয়ালের গায়ে একটা গুপ্ত বোতাম টিপতেই অদৃশ্য গোপন একটা রাস্তা প্রকাশ পেল। মন্নু ও তুপে সেই পথে অদৃশ্য হয়ে গেল। ওই গোপন রাস্তাটা দিয়েই হোটেলের বাইরে যেমন একেবারে চলে যাওয়া যায়, নিচের রেস্তোরাঁতেও গিয়ে প্রবেশ করা যায়। গণেন তুমিও যাও, সুবীর বললে। গণেন চলে গেল ওই একই রাস্তা দিয়ে। সুবীর নিজেও এবারে প্যাকেটটা পকেটের মধ্যে নিয়ে হাতের সিগারেটের জ্বলন্ত শেষাংশটুকু সামনের টেবিলের অ্যাস্ট্রের উপর ফেলে রেখে ওই একই দরজা পথে অদৃশ্য হয়ে গেল। নিচের হলঘরে মাফিন ডায়াসে নাচছে। কাউন্টারে ম্যানেজার তুপেও এসে দাঁড়িয়েছে। মাফিন বর্ণিত সেই কালো চশমাদারি ঢ্যাঙ্গা লোকটি এতক্ষণ একধারে একটি টেবিলের সামনে বসে কফি পান করছিল। সহসা উঠে দাঁড়ালো এবং অদূরবর্তী টেবিলের সামনে উপবিষ্ট আরো দুজন সাধারণ স্যুট পরিহিত লোককে চোখের ইশারা করতেই তারাও উঠে দাঁড়ালো। ঠ্যাঙা লোকটি আর কেউ নয়, স্বয়ং পুলিশ সুপার সুব্রত রায়। সুব্রত সোজা ম্যানেজার কাউন্টারের সামনে এগিয়ে এসে প্রশ্ন করলে, তুমি এই হোটেলের ম্যানেজার? তুপে যেন একটা বিগলিত ভাব দেখিয়ে বলে, ইয়েস স্যার। হোয়াট ক্যান আই ডু ফর ইউ স্যার? কি নাম তোমার? তুপে স্যার। দেখো, আই গট এ সার্চ ওয়ারেন্ট। আমি স্পেশাল ডিটেকটিভ ব্রাঞ্চ থেকে আসছি। মাই নেম ইজ সুব্রত রয়। তুপে যেন আশ্চর্য হয়ে গেছে, এমনি ভাব দেখিয়ে বলে,
কিন্তু সার্চ ওয়ারেন্ট কেন স্যার? তোমার ঘরে চলো, সেখানেই কথা হবে। মোস্ট গ্ল্যাডলি, আসুন আসুন স্যার। মেক ইউর সেলফ কমফোর্টেবল। স্যার বসুন, চা, কফি, কোজে অর এনি ড্রিঙ্ক স্যার। সুব্রত মৃদু কণ্ঠে বলে, নো থ্যাঙ্কস। সোজা সিঁড়িপথেই এবার তুপে সুব্রতকে নিয়ে উপরে তার ঘরে এসে প্রবেশ করে। সুব্রতর চোখের অদৃশ্য ইঙ্গিতে তার সহকারী দুজনে তাকে অনুসরণ করে। একটা গদি আটা চেয়ার দেখিয়ে আপ্যায়িতের সঙ্গে তুপে সুব্রতকে বসতে বলে। তুপের স্বনির্বন্ধ অনুরোধ সত্ত্বেও সুব্রত কিন্তু উপবেশন করে না। তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টিতে সুব্রত বন্ধ ঘরের চারিদিকে তাকিয়ে দেখতেই ব্যস্ত। মাঝারি গোছের ঘরখানি, দুটো কাঁচের দেওয়াল আলমারি, একটা আলমারির মধ্যে কতগুলো খাতাপত্র ও মদের বোতল দেখা যাচ্ছে। অন্য আলমারিটার মধ্যে পোশাক, এক কোণে একটা ছোট লোহার সিন্দুক, এক পাশে একটি সিঙ্গেল খাটে শয্যা বিছানো, একটি টেবিল ও খান্দি গদি আটা চেয়ার। হঠাৎ সুব্রতই প্রশ্ন করে, উপরে এই ঘর ছাড়া আর কটা ঘর আছে? আরও দুটো ঘর পাশাপাশি আছে স্যার, তুপে জবাব দেয়। পাশের ঘরে চলো। সকলে এসে সুবীরের পূর্বেকার সেই অফিস ঘরে এবারে প্রবেশ করল। চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে তাকাতে সহসা সুব্রতর নজরে পড়ল টেবিলের উপরে রক্ষিত কাচের সুদৃশ্য অ্যাস্টের উপরে প্রায় নিঃশেষিত সিগারেটের শেষাংশটা হতে একটা ধোঁয়ার ক্ষীণ বক্ররেখা তখনও উঠে যাচ্ছে। সুব্রত এগিয়ে গিয়ে অ্যাস্টের উপর থেকে সিগারেটের অংশটা তুলে নিয়ে দেখল তীক্ষ্ণ দৃষ্টিতে, এবং দেখতে দেখতে মুখটা সুব্রতর যেন উজ্জ্বল হয়ে ওঠে। ক্ষীণ কণ্ঠে কতকটা যেন আত্মগতভাবেই বলে, 999 999 স্টেট এক্সপ্রেস, ফেভারিট ব্র্যান্ড অফ মিস্টার ঘোষ। বাই দ্য ওয়ে, আপনাদের প্রোপাইটার মিস্টার সুবীর ঘোষ কোথায়? তাকে দেখছি না যে। তুপে যেন সুব্রতর কথায় ভূত দেখার মতোই চমকে ওঠে, বলে, প্রোপাইটার মিস্টার সুবীর ঘোষ? সুব্রত তুপের বিব্রত মুখের দিকে তাকিয়ে মৃদু ব্যঙ্গ মিশ্রিত হাসির একটা বক্ররেখা অষ্টপ্রান্তে টেনে এনে বলে, নামটা যেন একেবারে ভয়ানক অপরিচিত বলেই তোমার কাছে মনে হচ্ছে মিস্টার তুপে? ভাগ্যে মানে ম্যানেজার। তুপে তথাপি আমতা আমতা করতে থাকে এবং বোকার মতোই মুখের মধ্যে ধৃত সিগারটার প্রান্তভাগ চিবুতে থাকে দাঁত দিয়ে। সুব্রত স্বর হঠাৎ কঠিন হয়ে ওঠে। মিস্টার তুপে, এটাই ফার্স্ট টাইম নয় যে এই হোটেলে আমি ভিজিট করতে এসেছি। আমার হাতে সার্চ ওয়ারেন্ট দেখে তোমার অন্তত সেটা বোঝা উচিত ছিল। আজকেও এখানে ঢুকবার পূর্বে হোটেলের পিছনের গলিতে মিস্টার সুবীর ঘোষের মরিস টুরারটা পার্ক করা আছে রোজকার মতোই। অন্ধকারে আমার নজর এড়ায়নি। তার গাড়ির নম্বরটা BLA 2099। নিশ্চয়ই দেখতে ভুল হয়নি, এবং এ হোটেলের আসল আদি ও অকৃত্রিম মালিক যে বিখ্যাত সুবীর ঘোষ, তাও আমার অজানা নয়। নাও টেল মি, মিস্টার ঘোষ কোথায়? তুপে বুঝলে আর গোপন করার চেষ্টা বৃথা। তথাপি শেষ চেষ্টা করতে সে ছাড়ল না। বললে, কিন্তু কিন্তু মিস্টার ঘোষ তো আজ আসেননি। সুব্রত এবারে মৃদু হেসে বললে, আই সি, তুমি তো দেখছি সিগার খাচ্ছ। দেন হু ওয়াজ দ্য আদার ম্যান হিয়ার ইন দিস রুম এই 999 সিগারেটটার সদ্ব্যবহার করছিলেন? তুপে তথাপি বলে, কই, এখানে তো কেউ ছিল না। না? দেন হোয়ার ফ্রম দিস 999? ঠিক এমনি সময় কতকটা যেন হন্তদন্ত হয়েই মাফিন এসে ঘরের মধ্যে প্রবেশ করে এবং সোজা টেবিলের কাছে এগিয়ে যেতে যেতে অ্যাস্ট্রেটার দিকে তাকিয়ে বলে, এ কি, আমার সিগারেটটা অ্যাস্ট্রের পরে রেখে গিয়েছিলাম। সুব্রতই জবাব দেয়, ও, ইট ওয়াজ ইউ দেন স্মোকিং দিস। সিগারেটটা শেষাংশ নিভিয়ে সুব্রত তখনও সেটা 2 আঙুলেই ধরেছিল। বললে, সরি, এই যে এটা একদম পুড়ে শেষ হয়ে গেছে দেখছি। আপনিও এই হোটেলেরই একজন।
হ্যাঁ। সুব্রত হঠাৎ বলে, ইয়েস ইয়েস, আই রিমেম্বার ইউ নাও। ইউ আর দ্য ডান্সিং বিউটি অব দিস নাইট হোটেল, তাই না? মাফিন বিলল কটাক্ষে হেসে বলে, আমার নাচ আছে, আমি চললাম। মাফিন যেমন যেমন দ্রুত এসেছিল তেমনি দ্রুত আবার চলে গেল। এই ঘরটাও কি আপনার সার্চ ওয়ারেন্টের মধ্যে নাকি মিস্টার রায়? সুব্রত এবারে তুপের দিকে তাকিয়ে তার সহকারীদের বলে, শ্বাসটা সেরে নাও হে অম্বিকা। সুব্রত সহকারী অম্বিকা ও অতুল সার্চ শুরু করে দেয়, কিন্তু কিছুই পাওয়া যায় না। ওই ফাঁকে সুব্রত ঘর হতে বের হয়ে পাশের ঘরের দিকে অগ্রসর হয়। তুপে সুব্রতকে অনুসরণ করে। দরজাটা বন্ধ দেখে সুব্রত তুপের মুখের দিকে তাকাতেই তুপে বলে, এটা মাফিনের ঘর স্যার। মাফিন? ওহ, ডান্সার। এমন সময় সিঁড়ি দিয়ে উঠে এসে মাফিন দরজার সামনে দাঁড়িয়ে বলল, আসুন, দেখে যান, ক্ষেত থাকে কেন? মাফিনই চাবি দিয়ে দরজা খুলে সুব্রতকে নিয়ে ঘরে প্রবেশ করে। ঘরটি চমৎকারভাবে সুসজ্জিত। আহ, নাইসলি ডেকোরেটেড। রুচি ও সৌন্দর্য জ্ঞান দুটোই আছে দেখছি। মাফিন জবাব দেয়, থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্টস ইন্সপেক্টর রয়। সুব্রত বলে, নাও মিস মাফিন। বাহ, হ্যাঁ, মাফিন, আ সুইট নেম, নো ডাউট। আপনি তো অনেকদিন থেকেই এই হোটেলে কাজ করছেন, তাই না? মাফিন জবাব দেয়, তা বছর তিনেক হবে বই কি। রেঙ্গুন হতে এসে বরাবরই এই হোটেলেই আছি। বটে, তা হঠাৎ রেঙ্গুন ছেড়ে চলে এলেন যে? রহস্যময় হাসি হেসে মাফিন জবাব দেয়, বলতে পারেন প্রাণের টানে। সুব্রত সকৌতুকে বলে, প্রাণের টানে বটে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা ছোট্ট কৌতূহল কিন্তু চেপে রাখতে পারছি না। আপনার মতো একজন সুন্দরীকে যিনি এত জোরে আকর্ষণ করতে পারেন, মানে ওই যে কি বললেন, টেনে আনতে পারেন। তুপের দিকে চক্ষুর ইঙ্গিত জানিয়ে মাফিন বললে, ওই যে ওরই মাধ্যাকর্ষণে। সুব্রত আশ্চর্য হয়, হ্যাঁ, তাই নাকি? আমি আমি তো ভেবেছিলাম বুঝি মিস্টার সুবীর ঘোষই। সুবীর ঘোষ? কথাটা যেন বিস্মিতভাবে উচ্চারণ করে মাফিন সুব্রতর মুখের দিকে তাকায়। হ্যাঁ, এই হোটেলের প্রোপাইটার মিস্টার সুবীর ঘোষ। তুপের দিকে আর চোখে একবার দৃষ্টিপাত মাত্রই মুহূর্তে হৃদয়ঙ্গম করতে পেরেছিল। মৃদু হাস্যের সঙ্গে এবারে বলে, আমি বার্মিনী, ভুলে যাবেন না মিস্টার রায়। তবে এমন অপূর্ব যোগাযোগটি ঘটল কি করে মাফিন? সুব্রত প্রশ্ন করে। হোটেলটা আগে আমারও তুপেরই ছিল, মাফিন জবাব দেয়। ও, তাই নাকি? অতুল ও অম্বিকা সারা পাওয়া গেল। সুব্রত প্রশ্ন করে, কি সংবাদ অতুল? হয়েছে স্যার। সুব্রত এরপর বিদায় নিল। যাবার সময় মাফিন ও তুপের দিকে তাকিয়ে বললে, সরি টু ডিস্টার্ব ইউ। মাফিন বলে, না না, তাতে কি, মাঝে মাঝে পদধূলি দেবেন মিস্টার রায়। দেব বই কি। ডক্টর সুহিত সরকারের বাড়ি। সবে কিছুক্ষণ আগে সন্ধ্যা হয়েছে। লাইব্রেরি ঘরের মধ্যে ডক্টর সুহিত ও অরুণাংশু মুখোমুখি বসে গল্প করছে। আলো জ্বালা হয়নি। ঘরের মধ্যে বেশ অন্ধকার জমাট হয়ে উঠেছে। ডক্টর তার নিজের কথাই অরুণাংশুকে বলছিলেন। তারপর 7 বছরের মেয়ে আমার ওই মিলিমাকে একদিন আমার হাতে তুলে দিয়ে তার মা সুষমা চোখ বুঝল। মিলি জন্মাবার সঙ্গে সঙ্গেই কি কাল ব্যাধি যে তার বুকে বাসা বাঁধল। এত ঔষধপত্র, এত চিকিৎসা, কিছুতেই কিছু হলো না। তোমরা বলো ভগবান দয়াময়। দয়াময়ই বটে, তা নইলে আমার ছোট্ট সুখের ঘরে আগুন ধরিয়ে দিয়ে তার দয়ার চরম পরাকাষ্ঠা দেখাতেন না। যাক গে সে কথা। সমস্ত কিছু এক পাশে সরিয়ে রেখে ওই 7 বছরের মেয়ে মিলিকে নিয়েই পড়লাম। মৃদু কণ্ঠে অরুণাংশু জবাব দেয়, আজ তো আপনার সমস্ত শ্রম সার্থক হয়েছে, সে মানুষ হয়েছে। হ্যাঁ, আজ বিয়ে পরীক্ষা দিয়ে মিলিমা আমার বাড়িতে ফিরে এলো। এই দেখো না, এসেই বাড়ির সংস্কারে উঠে পড়ে লেগেছে। এত বড় বাড়িটায় মাত্র 2-3 জন চাকর নিয়ে কিভাবে যে কাটিয়েছি অরুণাংশু,
মিলিমা ফিরে আসবার সঙ্গে সঙ্গেই যেন হঠাৎ ঘুম ভেঙে জেগে উঠেছে। ভালো কথা, তুমি মিলিমাকে দেখোনি? আলাপ হয়নি তার সঙ্গে তোমার? হ্যাঁ, দেখেছি। মানে, আমতা আমতা করে অরুণাংশু যেন জবাব দেয়। সুইট বললে, কি আশ্চর্য, দাঁড়াও দাঁড়াও, তাকে ডাকি। সি ইজ সো মাইল্ড। চকিতে যেন ব্যস্ত সমস্তে অরুণাংশু অন্ধকারে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় এবং চাপা ব্যাকুল কণ্ঠে বলে, না না, তাকে ডাকবেন না, না। সুইট অবাক হয়ে যান, বিস্মিতভাবে প্রশ্ন করেন, কেন, ব্যাপার কি বলতো? অরুণাংশু বলে, না না, ডাকবেন না তাকে, ডাকবেন না। আজ পর্যন্ত কেউ কেউ আমার এই জঘন্য কুৎসিত চেহারা সহ্য করতে পারেনি। কোনো মানুষের পক্ষেই আমাকে সহ্য করা সম্ভব নয়, সম্ভব নয়। ব্যথিত কণ্ঠে ডাক্তার বলেন, ছি ছি, এসব কি তুমি বলছো অরুণাংশু? আফটার অল সি ইজ মাই ডটার। সে তোমাকে দেখে ঘৃণা করবে? না না, সে নিশ্চয়ই। অরুণাংশু আবার ডক্টর সরকারকে বাধা দিয়ে বলে, দূর থেকে আজ সকালে তাকে আমি দেখেছি ডক্টরবাবু, ফোঁটা ফুলের মতো নির্মল, কি পবিত্র। হয়তো আপনার কথাই ঠিক, তিনি তিনি আমায় ঘৃণা করবেন না, কিন্তু আমি আমি যে তা সহ্য করতে পারবো না। আপনি তো জানেন না আমি আমি নিজেই যে আমাকে কি ঘৃণা করি। আমার সর্বাঙ্গ, সমস্ত অন্তরাত্মা কি ঘৃণায় না কুঞ্চিত হয়ে ওঠে। সুইট অনুযোগ কণ্ঠে বলেন, এখনো তুমি ওই কথাই ভাবো অরুণাংশু? অরুণাংশু জবাব দেয়, যে চিন্তা আমার জন্মাবধি আমায় গ্রাস করেছে, আমার ইহকাল পরকাল, আমার বর্তমান, আমার ভবিষ্যৎকে চির অমাবস্যার অন্ধকারে ঢেকে দিয়েছে, তাকে আমি ভুললেও সে তো আমায় ভুলে না, আমায় ভুলে না। দুঃখে বেদনায় অরুণাংশুর কণ্ঠস্বর ভেঙে গুড়িয়ে গেল যেন। সে দুহাতে মুখ ঢাকল। সুহিত স্নেহসিক্ত স্বরে ডাকলেন, অরুণাংশু, আই ফিল ফর ইউ মাই বয়, আই ফিল ফর ইউ। বাইরে এমন সময় সুবীরের কণ্ঠস্বর শোনা গেল, কাকাবাবু, কাকাবাবু, মধু। ডক্টর সরকার তাড়াতাড়ি উঠে পড়েন। সুবীর, সুবীর এসেছে। এই যে সুবীর, আমি লাইব্রেরি ঘরে। ডক্টর সরকার তাড়াতাড়ি উঠে এগিয়ে গিয়ে আলোটা জ্বেলে দিলেন। মুহূর্তে উজ্জ্বল আলোয় ঘরের অন্ধকার দূরীভূত হলো। ডক্টর সরকার দেখলেন ইতিমধ্যে কখন নিঃশব্দে অরুণাংশু কক্ষ ত্যাগ করে গেছে। নিজের অজ্ঞাতেই বুঝি একটা দীর্ঘশ্বাস ডক্টর সরকারের বুকখানা কাঁপিয়ে বের হয়ে যায়। সুবীর ঘরের মধ্যে এসে প্রবেশ করল, চমৎকার দামি বেশভূষায় ফিটফাট। অন্ধকারের লাইব্রেরি ঘরে একা বসে কি করছিলেন না কাকাবাবু? সুবীর প্রশ্ন করে। পড়তে পড়তে অন্ধকার হয়ে গিয়েছে, টের পাইনি বাবা। সুবীরের কণ্ঠস্বর আর একজনের কর্ণে প্রবেশ করেছিল, ডক্টর সুহিত সরকারের একমাত্র মাতৃহারা সন্তান কন্যা মিতালি, মিলির। ওই কণ্ঠে সারাটুকু পাওয়ার জন্যই সারাটা দিন মিলি উদ্গ্রীব হয়েছিল। সুবীরের কণ্ঠস্বর কানে যেতেই মিলি নেমে এসেছিল এবং সোজা এসে লাইব্রেরি ঘরে প্রবেশ করল। মিলির বয়স হবে 19-20 বছর, বিয়ে পরীক্ষা এবারে দিয়েছে। অপরূপ সুন্দরী দেখতে মিলি, ছিপছিপে গরমটিও তার চমৎকার। কন্যাকে ঘরে প্রবেশ করতে দেখে ডক্টর সরকার বললেন, এই মিলি, দেখো কে এসেছে। সুবীর মিলির দিকে তাকিয়ে প্রশ্ন করে, ভালো ছিলে তো মিলি? পরীক্ষা কেমন হলো? ভালো। ডক্টর সরকার তাড়াতাড়ি উঠে পড়েন। আমি একটু ল্যাবরেটরিতে যাচ্ছি মা, একটা ব্লাড কালচার পরীক্ষা করে দেখতে হবে। তোমরা ড্রয়িং রুমে গিয়ে গল্প করো। ডক্টর সরকার ঘর হতে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। মিলিয়ে সুবীরের সঙ্গে দ্বিতীয় আর বাক্যব্যয় না করে ঘর হতে বের হয়ে গেল। সুবীর কিছুক্ষণ আশ্চর্য হয়ে মিলির গমনপথের দিকে তাকিয়ে থাকে। মৃদু হাসির আভাস একটা জেগে ওঠে সুবীরের ওষ্ঠপ্রান্তে। বুঝতে পারে দুপুরের দিকে ফোন পাওয়া সত্ত্বেও সুবীর দেখা করতে আসেনি বলে মিলি তার উপরে রাগ করেছে। খুঁজে খুঁজে সুবীর শেষ পর্যন্ত এসে দোতলার ঝুলানো বারান্দায় মিলিকে আবিষ্কার করল। বারান্দার টবে মল্লিকা ফুল ফুটেছে, অন্ধকার বাতাস তারই গন্ধে আমোদিত। একাকে মিলি দাঁড়িয়ে আছে নিঃশব্দে রেলিং ধরে। সুবীর এসে একেবারে মিলির পাশটিতে দাঁড়ালো, মৃদু কণ্ঠে ডাকল, মিলি।
মিলি কোনো ছাড়া দেয় না। রাগ করেছ মিলি? সুবীরের প্রশ্নের কোনো জবাব না দিয়ে হঠাৎ মিলি বলে, ঘর থেকে চলে এলে যে? সুবীর বলে, তুমি হঠাৎ ঘর ছেড়ে চলে আসতে এই ঘরটা সহসা কেমন যেন একদম খালি হয়ে গেল, তাই আমিও সোজা তোমাকে খুঁজতে এখানে চলে এলাম। মিলি মৃদু কণ্ঠে বললে, মধুকে চা দিতে বলেছি, ওই ঘরেই ও চা নিয়ে যাবে, যাও ঘরে যাও। সুবীর বলে, আর তুমি? আমার বড্ড ঘুম পাচ্ছে, বড্ড পরিশ্রান্ত, আমি আমার ঘরে যাচ্ছি। সুবীর বলে, এতক্ষণ আমার না আসাটা সত্যিই অন্যায় হয়েছে রুবি, মানি, কিন্তু সেই তুচ্ছতম অনিচ্ছাকৃত অপরাধের শাস্তি দিতে গিয়ে যদি কোনো বিংশ শতাব্দীর মেয়ের তার পরিচিত ছেলেটির আগমনেই ঘুমের স্পৃহাটা অত্যন্ত প্রবল হয়ে ওঠে, তাহলে? মিলি বলে, তাহলে কি? সুবীর জবাব দেয়, তাহলে বুঝতে হবে অভিধানে কত শত বিনিদ্র রজনী বলে যে একটা কথা আছে, সেটা একদম মিথ্যে, ভুয়ো। এতক্ষণে মিলির মুখ যেন ফোটে। হ্যাঁ, এখন তা তো বলবেই। আর সেই সকাল থেকে আমি যে দরজার দিকে চোখ পেতে কান পেতে আছি, সত্য কথাটা বলো না কেন? বসে বসে অফিসে হাজার হাজার টাকার নোটগুলো গুনতে ব্যস্ত ছিলে, আমার কথা। কথাটা মিথ্যা নয় মিলি, তবে সে নেহাত হাতেরই লক্ষ্মী, আর তুমি হচ্ছ মনোলোকের লক্ষ্মী। মনের লক্ষ্মীকে গৃহলক্ষ্মীর আসনে বরণ করে নিয়ে যেতে হলে সর্বাগ্রে যে নোট লক্ষ্মীরই প্রয়োজন, তাই এই অনিচ্ছাকৃত বিলম্ব দেবী। এমন সময় মধু এসে বারান্দায় দাঁড়ালো। দিদিমণি। কি রে মধু? বাইরের ঘরে চা দিয়েছি দিদিমণি। আর বাবু বলছিলেন দাদাবাবুকে একেবারে রাত্রে খেয়ে যেতে। বাবা কোথায় মধু? বাবু ল্যাবরেটরিতে বসে কাজ করছেন। মধু চলে গেল। মিলির একখানা হাত নিজের হাতের মধ্যে নিয়ে সুবীর বললে, রাগ পড়ল দেবী? প্রসন্না হয়েছ কি? না, তোমার সঙ্গে কথা বলাই উচিত নয়, মিলি জবাব দিল। আজকের মতো প্রসন্না হও দেবী, আর এমন ভুল হবে না। আমি প্রসন্না হলেই বা তোমার কি, না হলেই বা কি তোমার? বলো কি, তোমার বিনে সবই যে আবার শূন্য। হ্যাঁ, তাই বই কি, একবার হোস্টেলে গিয়ে দেখা পর্যন্ত এবারে গত 2 মাসে করনি। কত আমার কথা তোমার মনে হয়। হয় হয়, সর্বদাই মনে হয়। দেখো না, আর তো বেশি দেরি নেই, পরীক্ষা হয়ে গেল। সত্যি মিলি, এমনি করে আর আশায় আশায় দিন গুনতে পারি না। আলো জ্বালাবার সঙ্গে সঙ্গেই অরুণাংশু পালিয়ে এসেছিল অন্য একটা দ্বার পথে নিজের ঘরে। মিলিকে অরুণাংশু এ বাড়িতে সকালে পা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেছিল। ফোটা ফুলের মতন মিলি, শুভ্র একগোছা রজনীগন্ধা যেন। তারপর আরো কয়েকবার দূর থেকে আড়ালে দাঁড়িয়ে গোপনে মিলিকে দেখবার লোভ সম্বরণ করতে পারেনি অরুণাংশু। দেখে দেখে যেন আশ মিটতে চায়নি। অন্ধকারে নিজের ঘরের মধ্যে পালিয়ে এসে অরুণাংশু ভাবছিল, এই ভালো, অন্ধকারই তার ভালো। পৃথিবীর সমস্ত মানুষের দরজা যার কাছে রুদ্ধ, তার এই অন্ধকারই ভালো। পাশের ঘরেই এবারে খাবার ঘর। দুজনে সুবীর ও মিলি টেবিলে খেতে বসেছে। তাদের কথাবার্তা হাসির টুকরো ওর কানে হেসে বাজে। চারিদিককার জানালাগুলো পর্যন্ত অরুণাংশু বন্ধ করে দেয়। না না, আনন্দের কোনো ধ্বনি নয়। ও কি, উপরে স্কাইলাইটের ফাঁক দিয়ে চাঁদের আলো আসছে বুঝি? নিভে যাক, নিভে যাক চাঁদের আলো, তার চোখের সামনে থেকে লুপ্ত হয়ে যাক। হে বিধাতা, সত্যিই যদি তুমি থাকো, তবে দয়া করো প্রভু, দয়া করো, এর দৃষ্টিটুকু আমার হরণ করে নাও। আবার কানে এসে বাজে সুবীর ও মিলির কথোপকথন। সুবীর বলে, ওহ, রাত 11:30। এক্সকিউজ মি মিলি, আজকের মতো এবার আমি উঠতে হবে। মিলির অনুরোধ শোনা যায়, আর একটু বসো না, মাত্র তো রাত 11:30। না না, বিশেষ একটা জরুরি কাজ আছে, সত্যি বলছি। কাজ আর কাজ, বাবারে বাবা, এত রাত্রে আবার জরুরি কাজ কিসের? সত্যি বলছি মিলি, একটা কাজ আছে, একটা জরুরি ট্রানজাকশন। আচ্ছা, আজ তাহলে উঠি। কাকাবাবুর সঙ্গে দেখা হলো না, হয়তো ল্যাবরেটরিতে ব্যস্ত আছেন। এই সময় তাকে আর বিরক্ত করব না। তাকে বলো। বলবো।
চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। আবার কবে আসছো? কাল আসবে তো? আসবো, সুবীর বলে। স্বামীজির কথা মনে পড়ে যায়। যখন কোথাও সান্ত্বনা খুঁজে পাবে না অংশু, এই বিন বিন দেবে তোমায় সান্ত্বনা। হ্যাঁ বন্ধু আমার, তুমিই এসো। অরুণাংশু বিনটা নিয়ে অন্ধকারেই তার তারে সুর তোলে। সুবীরকে গাড়িতে তুলে দিয়ে সিঁড়ির কাছে ফিরে আসতেই বিনের সুমধুর সুরঝঙ্কার মিলের কানে এসে প্রবেশ করল। এমন চমৎকার বিন বাজায় কে? আশ্চর্য, মনে হচ্ছে যেন এই বাড়ির মধ্যে কোথাও বিন পাচ্ছে। কিন্তু এই বাড়িতে বিন বাজাবে কে? মিলি আপন মনেই খুঁজে বেড়ায় কোথায় বিন বাজে। খুঁজতে খুঁজতে নিচের লাইব্রেরি ঘরের পাশের ঘরের বন্ধ দরজাটার সামনে এসে দাঁড়ালো। মনে হয় যেন ওই ঘরের মধ্যেই বিন বাজছে। হ্যাঁ, এই ঘরের মধ্যেই। মৃদু করাঘাত করলো মিলি দরজার গায়ে, কিন্তু কোনো সাড়া নেই। এবার একটু জোরেই আঘাত দেয় বদ্ধ দরজার গায়ে। বিন থেমে গেল এবং কোনো সাড়া শব্দই আর ঘরের মধ্যে শোনা যায় না। ঘরের মধ্যে কে? দরজাটা বন্ধ করলে কে? সাড়া নেই। সাড়া দিচ্ছ না কেন? ঘরে কে? এবারে ভিতর হতে সাড়া এলো। কে? আমি মিলি। ঘরের মধ্যে কে? দরজাটা খোলো। খুলে গেল দরজা। অন্ধকার ঘর। মিলি বলে, এ কি, ঘর অন্ধকার কেন? কে ঘরের মধ্যে? অরুণাংশু এবার বললে, আমার চোখের অসুখ কিনা, ডাক্তার চোখে আলো লাগাতে একেবারে নিষেধ করেছেন। ও, দাঁড়িয়ে রইলেন কেন? বসুন, ওই আপনার সামনেই ডান দিকে একটা চেয়ার আছে। মিলি অন্ধকারেই কোনো মতে চেয়ারটা টেনে নিয়ে বসল। আপনি বুঝি বিন বাজাচ্ছিলেন? হ্যাঁ, আলোয় বেরোবার তো হুকুম নেই। অন্ধকারে একা একা ভূতের মতো সর্বদা বসে থাকি, তাই একটু বিন বাজিয়ে। সত্যি কি চমৎকার মিষ্টি বাজনার হাত আপনার। নাম? আমার নাম অরুণাংশু ঘোষ। না, কি আর আমার বাজনা, যার কাছে আমি শিখেছিলাম, আমার জীবনের গুরু। কে তিনি? স্বামী বিরজানন্দ মহারাজ। কোন বিরজানন্দ স্বামী? বাবার কাছে শুনেছি বহুবার এক স্বামীজি মহাপুরুষের কথা। তিনি? ও। তারপর একটু থেমে বলে, আপনি বুঝি এই বাড়িতেই থাকেন? সকাল থেকে তো আপনাকে দেখিনি। হ্যাঁ, আপনার বাবা ডক্টর সরকারের চিকিৎসাধীনে আছে, বের হই নাকি না তাই দেখেননি। আচ্ছা, আলো কি একেবারেই আপনার চোখে সহ্য হয় না মিস্টার ঘোষ? আলো? না। একটা দীর্ঘশ্বাস অরুণাংশুর বুকখানা কাঁপিয়ে বের হয়ে যায়। কতদিন এখানে আছেন আপনি অরুণবাবু? এই দিন 15-20 হবে। আচ্ছা, অন্ধকারে থাকতে আপনার কষ্ট হয় না? না, কষ্ট কি, অনেক দিন থেকেই তো এমনি সব সহ্য হয়ে গেছে। ভালোই হলো, বাজনা শুনতে আমার ভারী ভালো লাগে। মাঝে মাঝে কিন্তু এসে আপনাকে বিরক্ত করব। না না, এতে বিরক্তির কি আছে? যখন খুশি আসবেন। তবে তবে রাত্রেই এলে ভালো হয়। বেশ, তাই আসবো। মিলি মিলি এসেছিল তার ঘরে। তার চির অমাবস্যার অন্ধকার দিয়ে ঘেরা ঘরে মিলি এসেছিল। দেবী, কি মিষ্টি কথা! মানুষের কণ্ঠস্বর কি এত মধুমাখা হয়! ঢং 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 করে লাইব্রেরি ঘরে ঘড়িতে রাত 12টা ঘোষণা করল। চমকে ওঠে অরুণাংশু। মায়ের পায়ের তলায় ফুল দিয়ে আসবার সময় হলো। মা, তার মা, চোরের মতোই নিঃশব্দে রাতের অন্ধকারে চুপে চুপে গিয়ে নিদ্রিতা জননীর পায়ের প্রান্তে এক মুঠো ফুল ও অশ্রু সজল একটি প্রণাম রেখে আসে সে মধ্যে মধ্যে। মার কি নজরে পড়েনি সেই ফুলে? একবারও কি মনে হয় না তার, কোথা হতে এলো ওই ফুল? মা, মা, মা গো, একটু স্নেহ যদি এই অভাগা কুৎসিত সন্তানকে তোমার দিতে, একটি আশিস চুম্বনও যদি হতভাগ্যের তপ্ত কপালে এঁকে দিতে জননী, তোমার কিছুই হতো না। কিন্তু চির অভাগা এই পরিত্যক্ত সন্তান তার চিরজীবনের জন্য ধন্য হয়ে যেত।
তার জীবনব্যাপী দুঃখের মধ্যে হয়তো অনেক সান্ত্বনাই মিলত। বাবার সঙ্গে অরুণাংশুর আরও দু একবার দেখা হয়েছে। বাবা বলেছেন তাকে ঘরে নেবেন, লোকে যা বলে বলুক। অরুণাংশু বাধা দিয়েছে, তাই কি হয়? জগতের সামনে তার এমন বাবা মিথ্যাচারী প্রতিপন্ন হবে? জীবন থাকতে তা সে হতে দিতে পারে না। নাইবা জনান্তিকে পেল সে তার পিতৃস্বীকৃতি। মনে মনেও পিতা তাকে স্বীকার করেছেন, স্নেহ দিয়েছেন। তাছাড়া তার এই বিভৎস কুৎসিত রূপ নিয়ে সেই বা কেমন করে গিয়ে সুবীর ও গোপার পাশে দাঁড়াবে? কোন লজ্জায় লোকে যে তার গায়ে থুতু দেবে! না না, ছি! সুবীর, গোপা, দূরে থাকো তোমরা। সুখে থাকো ভাইটি আমার, বোনটি আমার। সন্ধ্যার দিকে বাগান থেকে কিছু ফুল অরুণাংশু তুলে রেখেছিল। ফুলগুলো পকেটে নিয়ে বাগানের পশ্চাতের দ্বার পথে নিঃশব্দে বের হয়ে অরুণাংশু হন হন করে হেঁটে চলল। মায়ের পায়ে ফুল দিতে হবে। হোটেলে মাফিনের ঘর। সুবীর আজ কয়দিন থেকে হোটেলেই আসে না। মাফিনের কিছুই যেন ভালো লাগে না। নাচতে গেলে পা জড়িয়ে যায়, তাই আজ সে নাচতেও যায়নি। ঘর অন্ধকার করে শয্যার উপর শুয়েছিল। হঠাৎ ঘরের ভেজানো দরজা খুলে গেল। প্রবেশ করল গণেন। গণেন বলে, এ কি, এই যে ঘর একেবারে অন্ধকার, আলো? গণেনের কণ্ঠস্বরে ধরপড় করে শয্যার উপর উঠে বসে মাফিন এবং প্রশ্ন করে, কে? আমি আমি গণেন। ঘরে আলো নেই। ব্যাপার কি? বিরহের অন্ধকার নাকি? বিরক্তিতে মুহূর্তে মনটা যেন খিচিয়ে ওঠে মাফিনের। বলে, গণেন বাবু, আই মাস্ট সে দিস ইজ টু মাচ। এভাবে দরজায় নক না করে একজন মহিলার ঘরে প্রবেশ করাটা। ইতিমধ্যে গণেন সুইচ টিপে আলোটা জ্বালিয়ে দিয়েছিল। মাফিনের দিকে তাকিয়ে বলে, ওয়েল ওয়েল, ব্যাপার কি বলতো? একেবারে যে 180 ডিগ্রি অ্যাবভ বয়েলিং পয়েন্ট। গণেন বাবু, এটা আমার নিজস্ব রুম। তাছাড়া অভদ্রতারও একটা সীমা আছে। গণেন বেশ একটু আশ্চর্যই হয়েছে। এমনিভাবে বলে, আরে ব্যাপার কি দেবী, এত রুশটা কেন? ভাবে বোধ হচ্ছে যেন না বলে না কয়ে অকস্মাৎ কোনো সতীলক্ষ্মীর ঘরে অনধিকার প্রবেশ। তীক্ষ্ণ কণ্ঠে সহসা মাফিন বলে ওঠে, গণেন বাবু। গণেন এবার মৃদু হেসে একটু চিবিয়ে চিবিয়ে যেন বলে, ধীরে রজনী, ধীরে। গণেন বোসকে নিশ্চয়ই এখনো ভালো করে চিনতে পারোনি। এমন সময় তুপে এসে ঘরে প্রবেশ করলো এবং একবার মাফিনের দিকে তাকিয়ে গণেনকে সম্বোধন করে বললে, এই যে গণেন বাবু, তুমি এখানে? একটু আগে সুবীর বাবু এসেছিল। গণেন বলে, সুবীর এসেছিল? কই, দেখা করে গেল না যে? সে বলে গেল কি জানো? কি? তুপে বলে, হোটেলের এত খরচ আর নাকি সে চালাতে পারবে না, হোটেল সে বিক্রি করে দেবে। গণেন বিস্ময় ভরা কণ্ঠে প্রশ্ন করে, হঠাৎ? তা জানি না, বললে ইট ইজ রানিং অ্যাট আ লস। তা তুমি কি বললে? তার বাপ রায় বাহাদুর ঘোষের কথা বলেছিলে? বলেছিলাম। বললে তার বাপ রায় বাহাদুরও নাকি চট করে কথায় কথায় আজকাল আর টাকা দিতে চান না আগের মতো। কিন্তু আমরাও তা হতে দিতে পারি না তুপে। ব্ল্যাক পিলস ও হোয়াইট ডাস্টের বাজার মন্দা। তাছাড়া ইন্সপেক্টর রয় লোকটা বড্ড বেশি ঘোরাফেরা শুরু করেছে আজকাল। তুপে গম্ভীর হয়ে বললে, আমিও যে সেটা লক্ষ্য করিনি গণেন তা নয়, কিন্তু ওর টিকটিকি সুব্রত রায়ের জন্য আমি তত ভাবছি না, ভাবছি তোমার বন্ধু সুবীর বাবুর কথাই। বলতে বলতে তুপে হঠাৎ মাফিনের দিকে তাকিয়ে বলে, মাফিন, সুবীরের ব্যাপার কি বলতো? আমি কি করে জানবো? মাফিন নিম্ন স্বরে জবাব দেয়, বলো কি? আমি তো জানি তুমি বেশি জানো তার কথা, তোমার পেয়ারের লোক। তুপে! শোনো মাফিন, শান্ত অদ্ভুত দৃঢ় কণ্ঠে বলে তুপে, মিংলাডান যে রাত্রের কথাটা নিশ্চয়ই ভুলে যাওনি? স্বার্থে আঘাত করলে তুপে কাউকে রেয়াত করে না। তারপর গণেনের দিকে ফিরে তাকিয়ে বলে, চলো গণেন বাবু, তোমার সঙ্গে কথা আছে। তুপে গণেনকে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। মাফিন নিঃশব্দে ওদের গমন পথের দিকে তাকিয়ে থাকে। ডক্টর সরকারের বাড়ি। লাইব্রেরি ঘরে নির্জনে বসে ডক্টর সরকার ও সুব্রত কথা বলছিল। সুব্রত বলছিল, এতদিন এসব কথা আপনাকে বলিনি ডক্টর সরকার, কিন্তু আপনি আমার বন্ধু।
এবং আপনার মুখেই একদিন আমি শুনেছিলাম রায়বাহাদুর ঘোষের ছেলে সুবীর ঘোষের সঙ্গে আপনার একমাত্র মেয়ে মিলির বিবাহের কথাবার্তা সব ঠিক হয়ে গেছে। সুব্রতর মুখে সুবীর সম্পর্কে সব কথা শুনে ডক্টর সুহিত বিস্মিতই শুধু নয়, আশ্চর্য হয়েছেন। বললেন, রিয়েলি? ইট ইজ সামথিং নিউ টু মি। সুব্রত বাবু, সুবীর সুবীর ইজ আফটার ফাউল গেমস। না না, আমি যেন কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছি না। সুব্রত বলে, আমায় বিশ্বাস করুন ডক্টর সরকার, আমি খুব ভালো করেই খোঁজ নিয়ে জেনেছি ইদানিং যেসব ব্যাপারে সে লিপ্ত কোনো ভদ্র সন্তানের পক্ষেই সেটা। সুহিত বলেন, আশ্চর্য, বড়লোকের একমাত্র ছেলে হওয়ার একটা চাল, একটু ভ্যানিটি তার বরাবরই আছে বটে, কিন্তু আদারওয়াইজ মনে হচ্ছে ফুলের মতোই যেমন সুন্দর তেমনি পবিত্র। সুব্রত মৃদু হেসে বলে, ফুলই বটে, তবে কীটদষ্ট। সুবীর সুবীর এই যে আমার স্বপ্নেরও অতীত ছিল। আজ তাহলে উঠি ডক্টর সরকার। হ্যাঁ, আসুন। সেদিন রাত্রি প্রায় 12টার সময় রাজীব ও কমলা স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছিল। কমলা বলছিলেন, আজকাল প্রায়ই দেখি অনেক রাত পর্যন্ত জেগে থাকো। শরীর যদি খারাপ হয়ে থাকে ডাক্তারকে দেখাও না কেন? তুমি ব্যস্ত হয়েও না কমলা, আমি সুস্থই আছি। তারপর যেন একটু ইতস্তত করে কমলা বলেন, দেখো, আজ তোমাকে একটা কথা না বলে আর পারছি না। বিস্মিত রাজীব স্ত্রীর মুখের দিকে তাকালেন। কি? কমলা বললেন, প্রথম প্রথম ভেবেছি সত্যি বুঝি স্বপ্ন। এতদিন তোমাকে আমি বলিনি। শুধু কাল রাত্রেই নয়, আরও অনেকবার রাত্রে ঘুমের মধ্যে মনে হয়েছে কে যেন আমার পা দুটো চেপে ধরে আকুলভাবে ফুলে ফুলে কাঁদছে। চোখের জলে আমার পা ভিজে গেছে, ঘুম ভেঙে গেছে। ডেকেছি, কে কে? আলো জ্বেলেছি, কিন্তু কোথাও কেউ নেই, ঘর শূন্য। আর আর দেখেছি পায়ের ধারে শয্যার পরে পড়ে আছে এক মুঠো ফুল। এ কি স্বপ্ন? কিন্তু স্বপ্নই যদি হবে তবে এই ফুল। একটা দীর্ঘশ্বাস রাজীবের বুকখানা কাঁপিয়ে নির্গত হয়। তিনি বলেন, স্বপ্ন নয় কমলা, স্বপ্ন নয়, কঠিন রূঢ় সত্য। তোমার জীবনের, আমার জীবনের এই যে কত বড় সত্য, তা যদি তুমি জানতে কমলা। কমলা বিস্ময় ভরা কণ্ঠে স্বামীর মুখের দিকে তাকিয়ে বলেন, কি বলছো তুমি? ওগো, চুপ, আস্তে। সমস্ত প্রকৃতি কান পেতে আছে। এত বড় অন্যায়, এত বড় অবিচার। ওগো। সহসা পাগলের মতোই যেন রাজীব কমলার হাত থেকে শুকনো ফুলগুলো নেবার জন্য হাত বাড়িয়ে বলেন, দাও দাও, ওগুলো আমায় দাও। ফুল নয় কমলা, ও ফুল নয়, আমার সমস্ত অন্যায় অবিচারের ক্ষমা, ক্ষমা। কমলা বলেন, আজ প্রায় মাসখানেক ধরে লক্ষ্য করছি কি যেন তুমি আমার কাছ হতে লুকোবার চেষ্টা করছো। দোহাই তোমার, আমায় সব খুলে বলো। রাজীব অধীর কণ্ঠে বলেন, বলবো বলবো কমলা, বলবো। এই আগুন চাপা থাকবে না। 25 বছর ধরে ধিকি ধিকি করে যে আগুন এই বুকের মধ্যে জ্বলছে, আর তাকে বুঝি চেপে রাখতে পারছি না, আর বুঝি চেপে রাখতে পারছি না। ঢং করে ঘড়িতে রাত্রি 12:30 ঘোষণা করলো। কমলা বললেন, রাত অনেক হলো, চলো ঘুমোবে, চলো। ঘুম? ঘুম আর বুঝি আবার আসবে না। তুমি তো জানো না কমলা, কি মর্মান্তিক দুঃস্বপ্নে ভরা আমার ঘুম। যাও, তুমি যাও কমলা, সৌগে যাও। কমলা বলেন, তুমিও এসো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব। রাজীব বলেন, তুমি যাও কমলা, আমি একটু আসছি। কমলা ঘর হতে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। কেমন করে কমলাকে সব খুলে বলি? 25 বছর ধরে যাকে সে মৃত বলে জেনে এসেছে, আজ আজ তার পরিচয় নিয়ে। সহসা এমন সময় ঘরের জানালায় একটা মৃদু শব্দ হতেই চমকে মুখ খুলে তাকিয়ে রাজীব বলেন, কে? জানালা পথে অরুণাংশুকে দেখা গেল। বাবা! কে? অরুণ? রাজীব তাড়াতাড়ি গিয়ে দরজাটা ঘরের বন্ধ করে দিলেন। অরুণাংশু ঘরের মধ্যে এসে প্রবেশ করল। সহসা রাজীব লক্ষ্য করেন অরুণাংশুর পা দিয়ে রক্ত ঝরছে। ব্যগ্র ব্যাকুল কণ্ঠে রাজীব বলেন, এ কি, তোমার পায়ে অত রক্ত? তোমার পায়ে অত রক্ত কিসের অরুণ? রক্ত?
পাইপ বেয়ে উঠবার সময় একটা পেরেকে লেগেছিল। রাজীব বলে ওঠেন, ইস, বেশ রক্ত বেরোচ্ছে যে, দাঁড়াও একটু টিনচার আয়োডিন। রাজীবকে ব্যস্ত হতে দেখে অরুণাংশু বাধা দেয়, না না, আপনি ব্যস্ত হবেন না বাবা, সামান্য একটু রক্ত। সামান্য রক্ত বলছো কি অরুণ? ইস, এই যে অনেকটা কেটে গেছে, দেখি দেখি। রাজীব এগিয়ে এলেন ব্যগ্র আকুল হয়ে অরুণাংশুর দিকে। এমন সময় দরজায় করাঘাত শোনা গেল, কমলার কণ্ঠস্বর, দরজা খোলো, দরজা খোলো। একই দরজা বন্ধ করেছে কেন? মা, আমি চললাম বাবা। বাকি কথা অরুণাংশু আর শেষ করে না। জানলা পথে যেভাবে এসেছিল দ্রুত সেই পথেই অদৃশ্য হয়ে গেল। রাজীব এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিলেন। কমলা ঘরের মধ্যে প্রবেশ করে বলেন, এ কি, দরজা আটকেছিলে কেন? রাজীব কমলার প্রশ্নের কোনো জবাব দেন না, চুপ করে থাকেন। সহসা কমলার ঘরের মেঝেতে নজর পড়তেই চমকে উঠলেন। সারা মেঝেতে রক্তের দাগ। ব্যগ্র কণ্ঠে সেই রক্তের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন স্বামীকে, ও কি, ওখানে অত রক্ত কিসের? রক্ত, এত রক্ত ঘরের মধ্যে এলো কোথা থেকে? রাজীব বোবা দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে তাকান। কোনো কথাই তার মুখ দিয়ে বের হয় না। কেন কথা বলছো না? হ্যাঁ, কি হয়েছে? জানালার কাছে অত রক্ত। বলতে বলতেই কমলাই এবারে জানালার কাছে এগিয়ে গিয়ে খোলা জানালা পথে সন্দিগ্ধভাবে বাইরে দৃষ্টিপাত করতেই দেখতে পেলেন অরুণাংশু পাঁচিল টপকে চলে যাচ্ছে। কমলা চিৎকার করে ওঠেন, কিন্তু মুহূর্তে এগিয়ে এসে রাজীব দুহাতে কমলার মুখ টিপে ধরে পাগলের মতোই যেন বলে ওঠেন, চুপ, চেঁচিও না, ও চোর নয় কমলা, ও চোর নয়। উত্তেজনায় রাজীবের কণ্ঠ ও সর্বদেহ তখনও কাঁপছে। বিস্মিতা কমলা স্বামীর মুখের দিকে তাকিয়ে চকিত কণ্ঠে বললেন, চোর নয়, তবে? রাজীব বলেন, না, চোর নয়। কমলা প্রশ্ন করেন, তবে? তবে ও কে? বলো বলো, ও কে? রাজীব বলেন, শুধু যেন ও চোর নয় কমলা, ও চোর নয়। এর চাইতে বেশি আর কিছু জানতে চেও না, জানতে চেও না। দুহাতে রাজীব মুখ ঢাকলেন। তখন আর সর্বশরীর তার কাঁপছে থরথর করে। কি জানি কি ভেবে কমলা আর প্রশ্ন করেন না, কেবল বলেন, চলো শোবে, চলো চলো। কমলার কাঁধের উপরে ভর দিয়ে কোনো মতে টলতে টলতে শ্লথ চরণে শয়ন কক্ষে এসে শয্যার উপরে নিজেকে রাজীব এলিয়ে দিলেন। ভগবান, আর যে সহ্য করতে পারি না, মুক্তি দাও প্রভু, আমায় মুক্তি দাও। কমলা স্বামীর মাথায় হাত বুলিয়ে দেন। আলোটা নিভিয়ে দাও কমলা। কমলা সুইচ টিপে আলোটা নিভিয়ে দিলেন। চোখ বুজে নিঃশব্দে শয্যার উপর শুয়ে রাজীব। নিঃশব্দে কমলা স্বামীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কারো মুখে কথা নেই। কমলা, বলো, সন্তান হত্যাকারীর প্রায়শ্চিত্ত কি বলতে পারো? ও কথা বলছো কেন? প্রাচীর টপকে বাইরের রাস্তায় পড়তেই অদূরে গলিপথে অরুণাংশুর নজরে পড়ল একটা গাড়ি। গাড়ির দরজা ধরে দাঁড়িয়ে একজন লোক। লোকটিকে দূর থেকেও চিনতে অরুণাংশুর কষ্ট হয় না। ও চিনতে পারে সে আর কেউ নয়, তারই ভাই সুবীর। সুবীর এত রাত্রে এখানে? কয়েকটা টুকরো টুকরো কথাবার্তা ওর কানে এলো। তাহলে ওই কথাই রইল মিস্টার ঘোষ। হ্যাঁ, উলুবেরিয়া জেটির কাছাকাছি জাহাজ থেকে মাল ফেলে দেবে। আমার লোক লঞ্চে অপেক্ষা করবে। হ্যাঁ, কিন্তু টাকাটা কালই ইন অ্যাডভান্স ফুল পেমেন্ট করে দিতে হবে, এবং 10,000। তাই হবে, কিন্তু টাকাটা এবার বড্ড বেশি কিন্তু চাইছেন মিস্টার রানা। এসব কি শুনছে অরুণাংশু? তার ভাই সুবীর কোন পথে সে চলেছে? ভয়ে আশঙ্কায় অরুণাংশুর বুকটা কেঁপে ওঠে। ডাক্তার সরকারের বাড়িতে অরুণাংশু যখন ফিরে এলো রাত্রি তখন 1:45। নিজের ঘরে ঢুকতে গিয়ে ও আশ্চর্য হয়ে গেল। ঘরে আলো জ্বলছে। এত রাত্রে তার ঘরে আলো? ওকে দিয়ে দেখলো ঘরের মধ্যে ডক্টর সরকারের মেয়ে মিলি তার বইগুলো নিয়ে নাড়াচাড়া করছে।
হাত বাড়িয়ে চট করে আলোটা নিভিয়ে দিল অরুণাংশু, এবং আলো নিভে যেতেই চমকে ফিরে মিলি বলে, কে? ভয় নেই, আমি অরুণাংশু। অরুণবাবু? উফ, হঠাৎ আলো নিভে যাওয়ায় আমি এমন ভয় পেয়েছিলাম, কিন্তু হঠাৎ অমন করে সাড়া না দিয়ে আলোটা নিভিয়ে দিলেন কেন বলুন তো? আপনি তো জানেন আলোয় থাকা আমার ডাক্তারের নিষেধ। বসুন, দাঁড়িয়ে কেন? আপনার ঘরের বইগুলো দেখছিলাম। এত বই পড়েন আপনি? হ্যাঁ, বই আর তারের ওই যন্ত্রটি যে জীবনে আমার দুটি সাথী, দুটি অবলম্বন। অন্ধকারে বই পড়েন কি করে অরুণবাবু? অভ্যাস হয়ে গেছে। দিনের বেলায় বদ্ধ ঘরের মধ্যে খুব সামান্য আলোতেও আমি পড়তে পারি। চোখের ব্যাধির চিকিৎসা করেন আজকাল তো এমন অনেক বড় বড় ডাক্তার আছেন। নামকরা চক্ষু রোগের বিশেষজ্ঞ কাউকে দিয়ে অনেক চিকিৎসাই করিয়েছি, কেউই কিছু করতে পারেননি। আপনার বড় কষ্ট না অরুণবাবু? কষ্ট না, কষ্টকে আর কষ্ট বলেই মনে হয় না মিস সরকার। সত্যি, সারাটা দিন রাত্রি 24 ঘন্টা এমনি করে অন্ধকারের মধ্যে আমি হলে তো পাগলই হয়ে যেতাম। পাগল? হ্যাঁ, পাগল আমিও হয়তো হয়ে গেছি, নাহলে কেমন করেই বা আজও বেঁচে আছি। আমি কিন্তু আজ আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছিলাম অরুণবাবু। অনুরোধ? হ্যাঁ, আমার তো এখন দীর্ঘ অবসর, আমাকে আপনি বীণা বাজাতে শিখিয়ে দিন। অরুণবাবু? বীণা? হ্যাঁ, কিন্তু অন্ধকারে আপনি শিখবেন কি করে মিস সরকার? শুনে শুনে শিখব। দেখুন না, আমি ঠিক শিখে নেব। বেশ, তাই হবে, শেখাবো আপনাকে। শেখাবো নয়, আজ এবং এখন হতেই আমার শিক্ষা শুরু হোক। কই, বীণ নিন। অগত্যা অরুণাংশুকে বীণটা নিয়ে বসতেই হলো। কোলের কাছে বীণটা ধরে বীণের তারে মৃদু অঙ্গুলি ঝংকারে শব্দ জাগায় অরুণাংশু। কি বাজাবে সে? কোন সুর তুলবে আজ সে বীণার তারে? এই মুহূর্তে তার সমস্ত অন্তরকে যে সুর ভরিয়ে তুলেছে, সেই সুরকে এই বীণের তারে জাগিয়ে তুলবার মতো ক্ষমতা কোথায়? কোথায় তার সেই শক্তি? সুরে সুরে আজ যে অরুণাংশুর ভুবন ছেয়ে গেল। আকাশে বাতাসে পত্রে পুষ্পে যে সুরের স্পর্শ আজ লেগেছে, তাতেই সে ধন্য হয়ে গেল, পূর্ণ হয়ে গেল। ঘরের মধ্যে অন্ধকার ভাষাহীন যে সুর জমাট বেঁধে উঠেছে, তাকে বীণার সুরে জাগিয়ে তুলবার দুঃসাহস সত্যি অরুণাংশুর হয় না। কই বাজান? মিলি তাগাদা দেয় অরুণাংশুকে। হ্যাঁ। রিমিঝিম রিমিঝিম সুর জেগে উঠল অন্ধকার ঘরের মধ্যে। ক্রমে সেই সুর তরঙ্গ মিলির হৃদয়তটেও বুঝি দোলা লাগায়। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক ওই শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। এর সুরের মধ্যে দিয়েই যেন নতুন করে মিলি ও অরুণাংশুর পরিচয় ঘটে। কখনো অরুণাংশু বাজায়, মিলি শোনে। কখনো মিলি বাজায়, অরুণাংশু শুধরে দেয়। অন্ধকার ঘরের মধ্যে সুরের যে আলো ফুটে ওঠে, তারই জ্যোতিতে মিলির মনে হয় অরুণাংশুও যেন চেনা অচেনা, দেখা অদেখার এক পরম পরিচিত বন্ধু। অচিন দেশে স্বপ্নে পাওয়া রাজকুমার সুরের সমুদ্র বেয়ে চলেছে যেন ওর হাত ধরে দূরে, বহু দূরে। পুলকে শিহরিত হয় অরুণাংশু, যেন ওর অভিশপ্ত জীবনে আর দুঃখ নেই, সকল চাওয়া পাওয়াই যেন শেষ হয়েছে। কি এক নেশার মধ্যে দিয়ে যেন অরুণাংশুর দিনগুলো কেটে যায়। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।